সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের তোমাদের যে গল্পটি রয়েছে ইলিয়াস, এই যে গল্প রয়েছে এই গল্পের সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর বাংলা সাবজেক্টের ইলিয়াস যে গল্প রয়েছে লিও তলস্তয়ের লেখা, ঠিক আছে, এই গল্পটি থেকে আমরা এমসিকিউ, এসএকিউ 3 নম্বর এবং রচনাধর্মী যে বড় প্রশ্ন সেই সমস্ত রকমের প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, এর মধ্যে থেকে কিন্তু তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর ইলিয়াস গল্প থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো দেখে নিই। এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। দেখো, প্রথমে আমরা কিছু এমসিকিউ প্রশ্নোত্তর দেখবো, তারপর 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 3 নম্বর মানের এবং রচনাধর্মী বড় প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করব। এখানে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, যখন তার বাবা মারা গেল সে না ধনী না দরিদ্র, কার কথা বলা হয়েছে? এখানে অপশান দেওয়া আছে অতিথিরা, শামসে মাগি, মোল্লা না ইলিয়াস। তো এখানে যখন তার বাবা মারা গেল তখন সে না ধনী না দরিদ্র, এখানে কার কথা বলা হয়েছে? এটা হচ্ছে ইলিয়াস সম্পর্কে বলা হয়েছে এই কথাটা। 2 নম্বর হচ্ছে, ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল, ইলিয়াসের প্রতিবেশী ছিল মোল্লা, মোহাম্মদ শাহ, অতিথিরা না শামসে মাগি। তো এগুলোর মধ্যে ইলিয়াসের প্রতিবেশী কে ছিল? মোহাম্মদ শাহ। পরের প্রশ্ন 3 নম্বর দেখে, তার সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গেল। ঘোড়াগুলি চুরি করেছিল কিরবিজরা, ইলিয়াসের বিতাড়িত পুত্র ইলিয়াস না অতিথিরা। তো এখানে তার সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গেল কারা? উত্তর হবে কিরবিজরা, ঠিক আছে। এরপর 4 নম্বর দেখে, সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোঁচকায় ছিল কম্বল, ঘোড়ার জিন, তাঁবু, লোমের তৈরি কোট, জুতো আর বুট, চা, কুমিজ, মাংস, শরবত, অনেক মূল্যবান জিনিস। তো তার যে বোঁচকা, সেই বোঁচকার মধ্যে কী কী ছিল? লোমের তৈরি কোট, জুতো আর বুট। পরের প্রশ্ন হচ্ছে, সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। সর্বহারা হয়েছিল মেয়েটি মারা যাওয়ার পর, আসল অবস্থা বুঝে উঠবার আগে, শরীরের জোর কমে গেলে, বড় ছেলে মারা যাওয়ার পর। সঠিক উত্তরটি হবে আসল অবস্থা বুঝে উঠবার আগে। এরপর, এছাড়াও যদি কখনো কিছু লাগে বলবে তাও দেব, কথাটি কে বলেছিলেন? ইলিয়াস, মোল্লা, মোহাম্মদ শাহ না অতিথি? তো এখানে এই কথাটা কে বলেছিল? এছাড়াও যদি কিছু লাগে তাহলে বলবে, ঠিক আছে, তাও দেবো, এটা বলেছিল কে? মোহাম্মদ শাহ। ওকে, ইলিয়াসের যে প্রতিবেশী মোহাম্মদ শাহ, তিনি এই কথাটা বলেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথা বলো তো। এ কথা বলেছে কে? শামসে মাগি, অতিথি, মোহাম্মদ শাহ না ইলিয়াস? তো এই কথাটা কে বলেছিল? অতিথিরা বলেছিল, ঠিক আছে, অতিথি। কাকে বলেছিল না? শামসে মাগিকে বলেছিল, ঠিক আছে। দেখো, পরের প্রশ্ন, কখনো সুখ পাইনি কখন? যখন দুশ্চিন্তা করেছেন, যখন ধনী ছিলেন, শীতকালে, যখন সম্পত্তি হারিয়েছিলেন। সঠিক উত্তর হবে যখন ধনী ছিলেন তখন কোনো সুখ পায়নি। পরের প্রশ্ন, এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? একথা কে বলেছিলেন? মোল্লা অতিথিদের, ইলিয়াস বড় ছেলেকে, মোহাম্মদ শাহ ইলিয়াসকে, অতিথি ইলিয়াসের স্ত্রীকে। সঠিক উত্তর হবে অতিথি ইলিয়াসের স্ত্রীকে এই কথাটা বলেছিলেন। এরপর দেখো, দুর্দশার একেবারে চরমে নেমে গেল যখন ঘরের আত্মীয় সমাগম হলো, যখন গ্রীষ্মকাল, ইলিয়াসের 70 বছর বয়সে, অতিথির কথায়। সঠিক উত্তর হবে ইলিয়াসের 70 বছর বয়সে, ঠিক আছে, তার দুর্দশায় একেবারে চরমে নেমে গেলেন। লোকটিকে কখনো চোখে দেখেনি কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর। উক্তিটি কার? গৃহস্বামীর, শামসে মাগির, অতিথির না ইলিয়াসের? তো এই উক্তিটা হচ্ছে অতিথির। সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। সুখ খুঁজেছেন অর্ধ শতাব্দী ধরে, 20 বছর আগে, 50 বছর ধরে না কল্যাণের জন্য? সঠিক উত্তর হবে 50 বছর ধরে সুখ খুঁজেছেন। এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। সত্যটি বলেছিলেন মোহাম্মদ শাহ, ইলিয়াস, অতিথি না শামসে মাগি? তো এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন, সত্যটি বলেছিলেন কে? উত্তর হবে এখানে শামসে মাগি, ঠিক আছে, শামসে মাগি হবে এখানে। পুরো বানানটা ভালো করে ঠিক করে লিখবে। এরপরের প্রশ্ন হচ্ছে 14 নম্বর দাগে, বন্ধুগণ হাসবেন না এ কথা বলেছেন ইলিয়াস, শামসে মাগি, মোহাম্মদ শাহ না মোহাম্মদ শাহর জনৈক আত্মীয়? তো বন্ধুগণ হাসবেন না এই কথাটা বলেছিল কে? ইলিয়াস। পরের প্রশ্ন, কত বছরের পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? 30, 32, 34 না 35? উত্তর লিখবে 35 বছর প্রচুর পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল। এরপরের প্রশ্ন দেখুন, অতি সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখবো আমরা 1 নম্বর মানের।
তো ইলিয়াসের স্ত্রীর নাম কি? তো ইলিয়াসের স্ত্রীর নাম ছিল সামসেমাগি। এরপর হচ্ছে বৃদ্ধ বয়সে ইলিয়াসের সম্বল বলতে কি রইল? তো ইলিয়াসের সম্বল ছিল লোমের তৈরি একটি কোট, টুপি, জুতো এবং বুট সমেত একটা বোঁচকা আর স্ত্রী সামসেমাগি। 3 নম্বর হচ্ছে বৃদ্ধ ইলিয়াসকে দেখে কার তার প্রতি করুণা হয়েছিল? উত্তর লিখবে বৃদ্ধ ইলিয়াসকে দেখে মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হয়েছিল। এবার হচ্ছে মোহাম্মদ শাহ ইলিয়াসকে কি কাজ দিল? উত্তর লিখবে মোহাম্মদ শাহ ইলিয়াসকে গ্রীষ্মকালে তরমুজের ক্ষেত দেখভাল করা এবং শীতকালে গরু ঘোড়াদের খাওয়ানোর কাজ দিয়েছিল। পরের প্রশ্ন, ইলিয়াসের স্ত্রীর জন্য মোহাম্মদ শাহ কি কাজ দিয়েছিল? তো মোহাম্মদ শাহ ইলিয়াসের স্ত্রীকে ঘটকিদের দুধ দোয়ানো এবং কুমিজ তৈরির কাজ দিয়েছিল। ইলিয়াস তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে কিসের মতো কাজ করতেন? তো ইলিয়াস ও তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করত। ক্রমে ক্রমে সব সয়ে গেল। কি সয়ে গেল? তো বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে থেকে ভাড়াটে মজুরের মতো পরিশ্রম করত। প্রথম দিকে কষ্ট হলেও পরে তাদের এই পরিশ্রম সয়ে যায়। এরপর হচ্ছে তাছাড়া তারা অলস নয়। কারা অলস নয়? উত্তর লিখবে লিও তলস্তয়ের ইলিয়াস গল্পের উদ্ধৃতাংশে বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী সামসেমাগির কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে কারা অলস নয়, উত্তর হচ্ছে কি, এক কথায় বলতে গেলে ইলিয়াস এবং তার স্ত্রীর কথা বলা হয়েছে, তার স্ত্রী সামসেমাগির কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে এই তল্লাটের সবচেয়ে ধনী ছিল কে? সবচেয়ে ধনী ছিল, উত্তর হচ্ছে আলোচ্য উদ্ধৃতাংশে বৃদ্ধ ইলিয়াস একসময় এলাকার সবচেয়ে ধনী ছিল। অতিথিরা ইলিয়াসের স্ত্রীর কাছে কি জানতে চেয়েছিল? তো অতিথিরা ইলিয়াসের স্ত্রীর কাছে আগেকার সুখী জীবন আর এখনকার কষ্টের জীবন সম্পর্কে তাদের মনের কথা জানতে চেয়েছিলেন। নেক্সট হচ্ছে কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? তো দীর্ঘ 35 বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল। এরপর হচ্ছে দেখো, দূর দূরান্ত থেকে অতিথিরা সঙ্গে দেখা করতে আসে। কার সঙ্গে অতিথিরা দেখা করতে আসে? তো দূর দূরান্ত থেকে অতিথিরা বিপুল সম্পত্তির অধিকারী প্রভাবশালী ইলিয়াসের সঙ্গে দেখা করতে আসত। পরের প্রশ্ন, ইলিয়াসের কয়টি সন্তান ছিল? তো ইলিয়াসের 2 ছেলে ও 1 মেয়ে, অর্থাৎ মোট 3টি সন্তান ছিল। ইলিয়াস যখন গরিব ছিল ছেলেরা তাকে কিভাবে সাহায্য করতেন? তো ইলিয়াস যখন গরিব ছিল তখন ছেলেরা তার সঙ্গে গরু ভেড়া চড়িয়ে তার কাজে সাহায্য করতেন। তারা আয়েসি হয়ে উঠলো। কারা কখন আয়েসি হয়ে উঠল? তো ইলিয়াস ধনী হয়ে উঠলে তার ছেলেরা আয়েসি হয়ে উঠল। এরপর ইলিয়াসের বড় ছেলেটির কিভাবে মৃত্যু ঘটে? উত্তর লিখবে ইলিয়াস ও তার পরিবার যখন সচ্ছল জীবন কাটাতে শুরু করে তখন এক মারামারির ঘটনায় তার বড় ছেলেটির মৃত্যু ঘটে। এরপর হচ্ছে অতিথিরা বিস্মিত, ঠিক আছে, কেন বিস্মিত হলো এটা লিখতে হবে। তো ধনী জীবনে সুখের সন্ধান না পেয়ে ভাড়াটিয়া মজুরের জীবনে সত্যিকারের সুখের সন্ধান তারা পেয়েছেন। সামসেমাগের মুখে এ কথা শুনে অতিথিরা বিস্মিত হয়। পরের প্রশ্ন হচ্ছে অন্যদিকে দুশ্চিন্তা, কোন দুশ্চিন্তার কথা বলা হয়েছে? তো নেকড়ে এসে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুর নিয়ে গেল কিনা, কিংবা চোর এসে ঘোড়াগুলিকে নিয়ে গেল কিনা, এই দুশ্চিন্তার কথা বলা হয়েছে। এরপর হচ্ছে ইলিয়াস কোথায় বসবাস করত? তো ইলিয়াস উফা প্রদেশে বসবাস করত। নেক্সট হচ্ছে ইলিয়াস কোন জনগোষ্ঠীর মানুষ ছিল? উত্তর লিখবে ইলিয়াস একজন বাস্কির জনগোষ্ঠীর মানুষ ছিলেন। এরপর আমরা দেখব 3 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। প্রথম প্রশ্ন, প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। কার অবস্থার কিভাবে উন্নতি হতে লাগলো? তো আলোচ্য উদ্ধৃতিতে ইলিয়াসের অবস্থার কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো কিভাবে উন্নতি হতে লাগলো? উত্তর লিখবে ইলিয়াসের বিবাহের 1 বছর পরে যখন তার বাবা মারা যান তখন ইলিয়াস না ধনী না দরিদ্র। এরপরে গৃহপালিত পশুর সুপরিকল্পিত ব্যবহারের ফলে তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে শুরু করে। ইলিয়াস এবং তার স্ত্রী ভোরবেলা সবার আগে ঘুম থেকে উঠতেন এবং সবার শেষে ঘুমোতে যেতেন। সারাদিন তাদের কাজকর্মের মধ্যে দিয়ে অতিবাহিত হতো। এইভাবে ধারাবাহিক কঠিন পরিশ্রমের ফলে ইলিয়াসের অবস্থার উন্নতি হতে শুরু করে। পরের প্রশ্ন, ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো। ইলিয়াসের অবস্থা কিভাবে খারাপ হয়ে পড়লো? উত্তর লিখবে ইলিয়াস যখন গরিব ছিল সেই সময় তার পুত্ররা ইলিয়াসের সাথে কাজ করত, কিন্তু অবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে তারা আয়েসি হয়ে উঠল। ধীরে ধীরে পুত্রদের সাথে বিবাদ বাড়লে ইলিয়াস তাদের কিছু সম্পত্তি দিয়ে আলাদা হয়ে যায়, ফলে ইলিয়াসের সম্পত্তি হ্রাস পায়। এরপর মরক এবং দুর্ভিক্ষের ফলে বহু গৃহপালিত পশুর মৃত্যু হয়। কিরবিজরা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে যায়। এইভাবে সময়ের সাথে ইলিয়াসের অবস্থার অবনতি ঘটে এবং 70 বছর বয়সে ইলিয়াস একেবারে শূন্য হয়ে পড়ে। পরের প্রশ্ন, তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল। তাকে বলতে কার কথা বলা হয়েছে?
তার সম্পর্কে মোহাম্মদ শাহ অতিথিদের কি বলল? তো দেখো এখানে তাকে বলতে এখানে ইলিয়াসের কথা বলা হয়েছে, ঠিক আছে। তো তার সম্পর্কে মোহাম্মদ শাহ অতিথিদের কি বলেছিলেন না, মোহাম্মদ শাহ তার গৃহে আগত অতিথিদের বলেছিলেন যে ইলিয়াস এক সময়ের ওই তল্লাটের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু আজ অবস্থার ফেরে ইলিয়াস মোহাম্মদ শাহর গৃহে মজুরের মতো থাকেন এবং তার স্ত্রী ঘটকির দুধ দই। এরপর দেখো এই বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। তিনি বলতে কার কথা বলা হয়েছে? তিনি সত্য বলতে পারবেন কেন? এখানে উত্তর লিখবে তিনি বলতে এখানে ইলিয়াসের স্ত্রী শামসেমাগের কথা বলা হয়েছে। তিনি সত্য বলতে পারবেন কেন? এর উত্তর দেখো লিখবে মোহাম্মদ শাহর গৃহে আগত অতিথিরা ইলিয়াসের বর্তমান পরিস্থিতির কথা জানতে চাইলে তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করতে বলেন। এর কারণ হিসেবে তিনি বলেন তার স্ত্রী মেয়ে মানুষ, তার মনেও যা মুখেও তাই। এই কারণে শামসেমাগি তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সত্য কথাই বলবেন। পরের প্রশ্ন, এটা খুবই জ্ঞানের কথা, কার কোন কথাকে জ্ঞানের কথা বলা হয়েছে? উত্তর লিখবে ইলিয়াস এবং তার স্ত্রী জীবনী অভিজ্ঞতা তাদের মনিবের অতিথিদের সাথে ভাগ করে নিয়েছিলেন। ইলিয়াস দম্পতি বলেন যখন তারা ধনী ছিলেন সেই সময় তাদের জীবনে অর্থ সুখ থাকলেও জীবনে কোনোরূপ শান্তি ছিল না। মন সর্বদাই দুশ্চিন্তায় আচ্ছন্ন থাকত। তারা দরিদ্র হয়ে মনিবের বাড়ি কাজ করার সময় প্রকৃত সুখের সন্ধান পেয়েছেন, কারণ আজ তাদের কোনোরূপ দুশ্চিন্তা নেই। এটাই প্রকৃত জীবন। তারা প্রথমে সব ধন সম্পত্তি হারিয়ে দুঃখ পেয়েছিলেন, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে জীবনের প্রকৃত সত্যকে উপলব্ধি করতে পেরেছেন। ইলিয়াসের এই কথাগুলিকেই মোল্লা সাহেব জ্ঞানের কথা বলে উল্লেখ করেছেন। পরের প্রশ্ন, অতিথিরা বিস্মিত হলেন কেন? তো লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে অতীত জীবনের সুখ এবং বর্তমান জীবনের দুঃখের দিক থেকে জীবন সম্পর্কে ইলিয়াস দম্পতির উপলব্ধির কথা জানতে চেয়েছিলেন মোহাম্মদ শাহর বাড়িতে আগত একজন অতিথি। এর উত্তরে ইলিয়াসের স্ত্রী শামসেমাগি তাদের জানান যে 50 বছরের দাম্পত্য জীবনে প্রচুর ধনসম্পদের অধিকারী হয়েও তারা সুখ খুঁজে পায়নি, কিন্তু সর্বহারা হয়ে ভাড়াটে মজুরের জীবন কাটানোই তারা প্রকৃত সুখের সন্ধান পেয়েছেন। ওকে, এই কথা শুনে অতিথিরা বিস্মিত হন। নেক্সট হচ্ছে ইলিয়াসের তখন খুব বলবলাও শব্দের অর্থ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। তো বলবলাও শব্দের অর্থ হলো প্রতিপত্তি, ঠিক আছে। নেক্সট আমরা উত্তর লিখছি, এর যে উদ্ধৃতাংশের যে তাৎপর্য সেটা লিখতে হবে। তো 35 বছরের কঠোর ধারাবাহিক পরিশ্রমের ফলে ইলিয়াসের অবস্থার উন্নতি ঘটে। 7টি ঘটকি, 2টি গরু এবং 20টি ভেড়া থেকে শুরু করে তার গৃহপালিত পশুর পরিমাণ 200 ঘোড়া, 150 গরু মোষ এবং 1200 ভেড়ায় পৌঁছান। ভাড়াটি মজুরেরা গরু ঘোড়া দেখাশোনা করে এবং ভাড়াটি মজুরানীরা দুধ, দই, কুমিস, মাখন ও পনির তৈরি করে। তার এই উন্নতি এবং প্রতিপত্তি দেখে পাশাপাশি সকলেই তাকে ঈর্ষা করে। পরের প্রশ্ন, দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। অতিথিরা কার সঙ্গে দেখা করতে আসতো? সে অতিথিদের কিভাবে সেবা করত। তো আর্থিক অবস্থার উন্নতি হওয়ার পর ইলিয়াসের ভালো লোকের সঙ্গে পরিচয় হতে শুরু করে। দূর দূরান্ত থেকে অতিথিরা ইলিয়াসের সাথে দেখা করতে আসতো, ঠিক আছে। সে অতিথিদের কিভাবে সেবা করতো বা কিভাবে অতিথিদের আপ্যায়ন করতো সেটা লিখতে হবে। তো আগত অতিথিদের সকলকেই ইলিয়াস ভোজ্য পানীয় দিয়ে আপ্যায়ন করত। অতিথিদের জন্য সর্বদাই প্রস্তুত থাকতো কুমির, শরবত, চা এবং মাংস। অতিথিদের সেবার জন্য 1-2 ভেড়া মারা হতো, এমনকি অতিথির সংখ্যায় বেশি থাকলে ঘটকিও মারা হতো। এরপর আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্ন বা যেগুলো 4 নম্বর এবং 5 নম্বর মানের ক্ষেত্রে তোমাদের দেওয়া হয় সেই সমস্ত প্রশ্ন এবং উত্তর দেখব। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে 50 বছর ধরে সুখ খুঁজে এতদিনে পেয়েছি, এই সুখের পরিচয় দাও। এই উক্তিটি ইলিয়াসের স্ত্রী শামসেমাগির, অর্থাৎ এই কথাটা কে বলেছিল? ইলিয়াসের স্ত্রী শামসেমাগি বলেছিলেন। ইলিয়াস এবং তার স্ত্রী এককালে ধনী ছিলেন। ওই অঞ্চলে তাদের প্রতিপত্তি ছিল চোখে পড়ার মতন, কিন্তু সেই সময় তাদের অর্থ সুখ থাকলেও তাদের মনে শান্তি ছিল না। অতিথিরা এলে যাতে লোকনিন্দা না হয় তাই তটস্থ হয়ে তাদের সেবা করতে হতো। মজুররা যাতে কাজে ফাঁকি না দিতে পারে তার জন্য কড়া নজর রাখতে হতো। গৃহপালিত পশুর ক্ষতি হবে এইভাবে সর্বদা মনে দুশ্চিন্তা লেগেই থাকতো। এইসবের মাঝে নিজেদের মধ্যে কথা বলা বা ঈশ্বর চিন্তা করার কোনোরূপ সময় হতো না। আজ যখন তারা দরিদ্র, এখন তাদের অর্থ সুখ না থাকলেও মনে শান্তি আছে। তারা সকালে উঠে নিজেদের মধ্যে কথা বলার সুযোগ পান। যথা
সাধ্য মনিবের সেবা করেন এবং সেখান থেকে গ্রাসাচ্ছাদন করেন। তাদের খাদ্যাভাব নেই, রাতের শোবার জায়গার অভাব নেই, ঈশ্বর চিন্তার জন্য যথেষ্ট সময় আছে। তাই তারা বলেছেন যে 50 বছর ধরে খুঁজে খুঁজে তারা প্রকৃত সুখের সন্ধান পেয়েছেন। এরপরে প্রশ্ন হচ্ছে, দেখো 2 নম্বর দাগে, ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। কার কথা বলা হয়েছে? সে কি করেছিল? ইলিয়াসের জীবনে তার কি প্রভাব পড়েছিল? এখানে দেখো উত্তর লিখবে। প্রথমে কি বলা হয়েছে না কার কথা বলা হয়েছে। তো ইলিয়াস গল্পে উল্লেখিত অংশে ইলিয়াসের প্রতিবেশী মোহাম্মদ শাহর কথা বলা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। এটা কার দুঃখ হয়েছিল? তার যে ইলিয়াসের যে প্রতিবেশী মোহাম্মদ শাহর দুঃখ হয়েছিল। তার জন্য? ইলিয়াসের জন্য, ঠিক আছে। যেহেতু সে এখন গরিব হয়ে পড়েছে, এককালে সে ধনী ছিল এবং সে অতিথিদের খুব ভালোভাবে আপ্যায়ন করত। এটা মনে করেই মোহাম্মদ শাহর দুঃখ হয়েছিল, ঠিক আছে। এবার দেখো সে কি করেছিল। তো এই মোহাম্মদ শাহ কি করেছিল ইলিয়াসের জন্য, সেটা আমাদের লিখতে হবে। না, মোহাম্মদ শাহ নিজে ধনী না হলেও তার অভাব ছিল না। সে ছিল খুব ভালো লোক। তাই ইলিয়াসের দুরবস্থায় তার খুব দুঃখ হয় এবং সে ইলিয়াস ও তার স্ত্রীকে নিজের বাড়িতে এসে থাকতে বলে। এর বিনিময়ে ঠিক হয় ইলিয়াস তার ক্ষমতা অনুযায়ী গরমকালে তরমুজ খেতে কাজ করবে আর শীতকালে গরু ঘোড়াদের খাওয়াবে। তার স্ত্রী শামসেমাগি ঘটকিগুলোর দুধ দুইবে এবং কুমিজ তৈরি করবে। মোহাম্মদ শাহ তাদের দুজনেরই খাওয়া পড়ার দায়িত্ব নেয়। এছাড়াও যদি কিছু লাগে তাও দিতে প্রতিশ্রুত হয়, ঠিক আছে। এরপর কি বলা হয়েছে, ইলিয়াসের জীবনে তার কি প্রভাব পড়েছিল। উত্তর লিখবে, ইলিয়াস এই উদারতার জন্য মোহাম্মদ শাহকে ধন্যবাদ দিয়েছিল। ভাড়াটে মজুরের মতো কাজ করতে গিয়ে প্রথম দিকে তাদের খুবই কষ্ট হতো, কিন্তু ক্রমে সবই সহ্য হয়ে গেল। যত পারত কাজ করতো আর মোহাম্মদ শাহর বাড়িতে থাকতো। একদিন নিজেরা মনিব ছিল বলে তারা সব কাজই ভালোভাবে করতে পারত, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ যে অর্থ সম্পত্তি সুখের ভিত্তি নয় তা ইলিয়াস ও তার স্ত্রী উপলব্ধি করে। কাজের বাইরে ফাঁকা সময়টা তারা গল্প করার বা ভাবার কাজে লাগাতে পারে। আগের থেকে অনেক দুশ্চিন্তামুক্ত এই জীবনেই তারা প্রকৃত সুখ খুঁজে পায়। এরপর ইলিয়াসের চরিত্রটি বিশ্লেষণ করো, ঠিক আছে। আমাদের এই যে ইলিয়াস গল্প, এই গল্পের ইলিয়াসের যে চরিত্র সে সম্পর্কে আমাদের লিখতে হবে। তো লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পের অন্যতম প্রধান চরিত্র ইলিয়াস। তিনি জীবনের দুটি দিকই দেখেছেন, স্বাচ্ছন্দ্য ও অভাব। গল্পে তার চরিত্রের যে দিকগুলি দেখা যায় সেগুলি হলো, প্রথম হচ্ছে তার পরিচয় সম্পর্কে আমরা লিখছি। উফা প্রদেশে বসবাসকারী বাস্কির জনগোষ্ঠীভুক্ত ইলিয়াসের 2 পুত্র ও 1 কন্যা ছিলেন। স্ত্রীর নাম ছিল শামসেমাগি। জীবনের প্রথম দিকে আর্থিক সচ্ছলতা না থাকলেও পরবর্তীকালে অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস ধনী হয়ে ওঠেন। আবার ভাগ্যদোষে জীবনের শেষ পর্যায়ে সে সমস্ত সম্পত্তি হারিয়ে ভাড়াটে মজুরের জীবন কাটাতে শুরু করেন। কঠোর পরিশ্রমী এবং কর্মনিষ্ঠ 35 বছরের অক্লান্ত পরিশ্রম ও কর্মের প্রতি নিষ্ঠা থেকে ইলিয়াস 200 ঘোড়া, 150 গরু মোষ, 1200 ভেড়া এবং বহু ভাড়াটে মজুরের মালিকে পরিণত হয়। শেষ জীবনে মজুরের কাজ করার সময়ও সে কঠোর পরিশ্রম করে মনিবকে তুষ্ট রাখত। নেক্সট পয়েন্টে আমরা লিখছি অতিথি পরায়ণ। ইলিয়াস ছিল অতিথি বৎসল। কুমিজ, চা, শরবত, মাংস দিয়ে অতিথিদের যথাযথ আপ্যায়ন করত ইলিয়াস। তার অতিথি পরায়ণতার কথা স্মরণ করেই মোহাম্মদ শাহ তাকে শেষ জীবনে আশ্রয় দিয়েছিলেন। এরপর হচ্ছে কঠোর অথচ কর্তব্য পরায়ণ। ইলিয়াস অত্যন্ত কঠোর ছিল বলেই ছোট পুত্র ও তার ঝগড়াটে স্ত্রী তার আদেশ অমান্য করায় তাদের বাড়ি থেকে বিতাড়িত করেছিলেন। কিন্তু সেই বিতাড়িত পুত্রকেই একটি বাড়ি এবং কিছু গৃহপালিত পশু দান করে সে তার কর্তব্য জ্ঞানেরও পরিচয় দিয়েছে। নেক্সট পয়েন্টে আমরা লিখছি সত্য দৃষ্টি। জীবনের শেষ পর্যায়ে সমস্ত সম্পত্তি ও সঞ্চয় হারিয়ে সর্বহারা হয়েও ইলিয়াস যেভাবে প্রকৃত সত্য ও সুখ উপলব্ধির কথা বলেছে তা সকলের কাছে দৃষ্টান্ত স্বরূপ ও শিক্ষণীয়। তো এইভাবে কিন্তু আমরা এই প্রশ্নের উত্তরটিকে লিখলাম, ঠিক আছে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এর বাংলা বিষয়ের ইলিয়াস যে গল্পটি রয়েছে এই গল্পের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করলাম। এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করবে এবং বারবার করে প্র্যাকটিস করবে, ওকে। এই প্রশ্নগুলি যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু এর বাইরে থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন দেয় পরীক্ষায় সেক্ষেত্রেও কিন্তু তোমরা এখান থেকে কিন্তু প্রশ্ন নিজেরাই লিখতে পারবে, ওকে। সুতরাং প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে।
ঠিক আছে, এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে পিডিএফ ফাইলগুলো কিন্তু নিতে পারো। আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।